দেশে এবং দেশের বাইরে যারা চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ এবং রাজনীতির বিশ্লেষক ডক্টর আব্দুল্লাল মামুন, এবং আমার ডানে রয়েছেন লেখক গবেষক স্পিকার এবং E2D ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড ফাইন্যান্সিয়ালসের চ্যান্সেলর এবং প্রতিষ্ঠাতা বারী কাহার। E2D ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড ফাইন্যান্সিয়ালসকে মূলত তারা একটা অ্যাকশন ট্যাঙ্ক বলবার চেষ্টা করছেন, আমার রাইট? স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আপনাকে বিশেষভাবে বারী কাহার প্রথমবারের মতো এসেছেন তৃতীয় মাত্রা, সেই জন্যে আমি পুরো মূল আলোচনায় যাবার আগে একটু আপনাদের দুজনের কাছ থেকেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা সম্পর্কে আপনাদের ধারণা কি, একটু আপনাদের অ্যানালিসিসটা শুনতে চাই। হাউ টু সি দ্য কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ? ডক্টর মামুন। জিলু ভাই, ধন্যবাদ আপনাকে। কারেন্ট সিচুয়েশন বললে আমি এখন 4 মাস আগ থেকে বললে সুবিধা হবে যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম। 4 মাস আগে একটা নতুন উদ্দীপনা, নতুন একটা বাংলাদেশের চিন্তা আমরা করেছিলাম, বাংলাদেশ থেকে যাকে বলা হচ্ছে যে ফ্যাসিজম বা স্বৈরতন্ত্রের বিদায়ের পরে। এবং সবচেয়ে ভিন্ন যে জিনিসটি ছিল যে আমাদের তরুণদের মাধ্যমে যে সফলতা, যেটি 15 বছর রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে পারেনি, আমরা দেখলাম যে তরুণদের মাধ্যমে 5ই আগস্টের পরে সেটা সম্ভব হয়েছিল। কিন্তু 4 মাস পরে যখন আমরা আলোচনা করছি বাংলাদেশের আজকের প্রসঙ্গ, সেটি আসলে একটু ভিন্নই বলবো আমি। যে আমরা আশা করেছিলাম যে রাষ্ট্র একটা সংস্কারের পথে হাঁটবে, একই সাথে স্ট্যাবিলিটি থাকবে, দ্রব্যমূল্য কমবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিজম বিরোধী আন্দোলনে একসাথে হয়েছিল তাদের মধ্যে এক ধরনের ঐক্য থাকবে, এবং আমরা যে বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম 5 তারিখের পরবর্তীতে, যেখানে একটা মানবিক বাংলাদেশ, বৈষম্য কমবে, ইনইকুয়ালিটি কমবে, এবং এমন একটা দেশ যেখানে আমরা বিচার বিভাগকে যেভাবে ভেঙে পড়তে দেখেছি, আমরা যেভাবে পুলিশ বিভাগকে ব্যবহার করতে দেখেছি রাজনৈতিক কারণে, নির্বাচন ব্যবস্থা যেখানে নির্বাচিত ছিল 16-17 বছর, বা একইভাবে রাজনৈতিক দলগুলো সহ সাধারণ মানুষের মতামত প্রকাশের ক্ষেত্রে যেভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ একটা গণতান্ত্রিক যে পরিবেশ, একটা রাজনৈতিক এবং সামাজিক যে পরিবেশ, সেটি কোনোভাবে ছিল না। এবং তার পরবর্তীতে আমাদের এই 5ই আগস্টের সরকার। কিন্তু এখন যেভাবে যে জায়গাটিতে আমরা গেলাম, যে কয়েকদিন থেকে আমরা দেখছি, পার্টিকুলারলি গত 16 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পরে, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সবচেয়ে বোধহয় বেশি গুরুত্ব দিচ্ছে এখন, যদিও সেটা ওই সময়ের যে বাস্তবতা তার সঙ্গে একটু বেমানান। আবার আমি মনে করি এটির কারণও রয়েছে, যে কথাটা একটু আগে আমি বললাম, যে এখন যে দ্রব্যমূল্য, সাধারণ মানুষ সম্ভবত জিলু ভাই চায় যে একটা স্বস্তিকর বাজার ব্যবস্থা, সাথে নিরাপত্তা, রাস্তাঘাটে শৃঙ্খলা, এবং তারা স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারছে, সমাজে একটা স্বস্তির পরিবেশ, সেটি বোধহয় সবচেয়ে বেশি কাম্য ছিল সাধারণ মানুষের কাছে। কিন্তু আমরা যে কারণেই হোক, সেটা হয়তোবা এই সরকার সেটা ডেলিভার করতে অনেক সফলতা থাকলেও এই জায়গাটিতে হয়তোবা আরও সফলতা মানুষ এক্সপেক্ট করে। একই সাথে যে কথাটি বললাম আমি একটু আগে, যে রাজনৈতিক দলগুলো শুরুতে যেভাবে শুধু সংস্কারের কথা বলেছিল, কিন্তু আমার মনে হয় যে কয়েকটি সেক্টরের কথা আমি বললাম, সেগুলোতে সরকারের সফলতা যে মাত্রায় আমরা এক্সপেক্ট করেছিলাম সেটি না হওয়ার কারণে এখন তারা বলছে যে তাড়াতাড়ি নির্বাচন হলে হয়তোবা দ্রব্যমূল্য কমবে, হয়তোবা জনমনে স্বস্তি আসবে, নিরাপত্তার পরিবেশ ফিরবে, সেই জায়গাটি সামনে চলে আসছে। আর সবচেয়ে যে বড় দুঃখজনক যে বিষয়টি, যেটি আন্দোলনে অংশগ্রহণকারী একজন কর্মী হিসাবে আমি দেখতে চাই না, সেটা হচ্ছে যে যারা আন্দোলনে ছিল, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদের মধ্যে এক ধরনের বিভেদ আমরা দেখতে পাচ্ছি। সেটি 3-4টি কারণ হতে পারে, যে কয়েকদিন এবং গত 1 সপ্তাহ এটি আরও উত্তপ্ত হয়েছে। কারণ হচ্ছে একজন উপদেষ্টা যিনি ছাত্রদের প্রতিনিধি করেন, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যেভাবে সহায়তা করার কথা, হয়তো বা পুরোটা একভাবে বলতে পারছি না আমি, বা যেভাবে সহায়তা করার কথা সরকারকে সেভাবে করছে না বা ব্যর্থতা চাচ্ছে। দ্বিতীয়ত, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যে উনি রোড ম্যাপের কথা আশা করছিলেন, কিন্তু উনি দুটো সময়ের কথা উল্লেখ করেছেন, এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে কথাটা এসছে যে পার্টিকুলারলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে, যে তারা যেভাবে বিচার প্রক্রিয়া শেষ করার পরে, অর্থাৎ আওয়ামী লীগের যারা বিভিন্ন অপকর্ম দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিচার প্রক্রিয়া শেষ করার পরে নির্বাচন দেখতে চায়। আমার মনে হয় যে এই 3টি কারণে রাজনৈতিক অঙ্গন একটু উত্তপ্ত। আর এটিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে রাজনৈতিক দলগুলো অন্য সব কিছু বাদ দিয়ে এখন নির্বাচনের কথাটা সামনে নিয়ে এসছে। পার্টিকুলারলি আমরা দেখছি যে বিএনপি এটা সবচেয়ে সোচ্চার ছিল, কিন্তু জামাতও কয়েকদিন বলছে যে তারাও 2025-এ ইলেকশন চায়, এবং আমরা দেখছি যে তারাও
বিভিন্ন তাদের যারা সমজাতীয় বা যেটা তাদের মিত্রগুলো আছে 12 দলীয় জোট সহ বিএনপি তার সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করছে কী হবে। কিন্তু যে সংবাদটি আমি পেয়েছি সেটি যে বললাম যে খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক, যে বলা হচ্ছে যে যদি সরকার রোড ম্যাপ দ্রুত ঘোষণা না করে তাহলে আবার রাজপথে বা এই দাবি দাওয়া নিয়ে দলগুলো রাজপথে নামবে, যেটি আমাদের কারোই কাম্য নয়। যে কারণে আপনি যখন প্রশ্নটা করলেন যে কেমন বাংলাদেশ দেখছি, তাহলে যে স্বপ্নটা আপনি বলছেন যে কাম্য নয়, তার মানে কি বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য দাবি করতে পারবে না যদি না সরকার দিতে চায়, না দিচ্ছে। সেই জন্যই বললাম যে সরকারের উচিত ছিল যে পথ নকশাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আপনি বলছেন যে আমরা নির্বাচন 25-এ দেব না 26-এ দেব, আবার ছাত্র সংগঠন যারা এই সরকারকে বলছে তাদের সরকার, তাদের প্রতিনিধি 3 জন রয়েছে, তারা আবার একটি নতুন রাজনৈতিক দল আসবে এবং 2 মাসের মধ্যে সেই রাজনৈতিক দল আসবে বলে শোনা যাচ্ছে, তখন কিন্তু বিএনপি সহ অন্যান্য দলের মধ্যে একটা সন্দেহ তৈরি হওয়া সম্ভব যে আবার কোনো কিংস পার্টির উত্থান হচ্ছে কিনা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের পক্ষে। আমরা দেখতে চাই যে শিক্ষার্থীদের রাজনীতি করুক, রাজনৈতিক দল গঠন করুক, দল বলতে শেষ করে কিন্তু তাদের সম্মুখে ধরেন শিক্ষকদের রাজনৈতিক দল, এটা না হয় বুঝলাম, একজন শিক্ষক শিক্ষকতা কয়েক বছর ধরে করবেন রিটায়ারমেন্ট যাওয়া পর্যন্ত, কি শিক্ষার্থী তো একটা সার্টেন টাইমের জন্য না, আমি প্রথমত ধরে নিচ্ছি আমি স্কুলের স্টুডেন্টরা তো আর পলিটিক্স করবেন না, করলে কলেজ এবং ইউনিভার্সিটি, তারা কয় বছর থাকেন ইউনিভার্সিটি কলেজে? 5-7 বছর। তারা তো বেরিয়ে গিয়ে নানা প্রফেশনে যুক্ত হয়ে যাচ্ছেন না। জিল ভাই, যেটা হচ্ছে যে যদি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শিক্ষার্থীরা সকল প্রজন্মের ছাত্রদের প্রতিনিধিত্ব সেই দল করবে। আমি শেষ করে নেই, সেটা হচ্ছে যে তারা যে দলটি করতে চাচ্ছে, ডেফিনেটলি তাদের দলের প্রধান হিসেবে আমি কোনো শিক্ষার্থী যারা এই আন্দোলনে ছিল তাদেরকে দেখতে চাই না। এবং আমি যতদূর আমার সঙ্গে এই শিক্ষার্থীদের আলোচনা, তারা এমন কাউকে খুঁজছেন যে তাদের দলকে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা সিনিয়র সিটিজেনের মাধ্যমে। এবং সেখানে নাগরিক কমিটি যেটা থাকবে, শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন কেন্দ্রিক যে রাজনীতি বা লেজুর ভিত্তিক রাজনীতি নয়, এরকম রাজনীতি তারা অ্যাক্টিভ থাকতে চান। কিন্তু আমি যেটা বলছি যে শিক্ষার্থীদের উদ্যোগে যদি কোনো রাজনৈতিক দল গঠন হয়, সেই স্পিরিটটা যদি থাকে যে বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে বিচার বিভাগ 3টি বিভাগ আলাদা আলাদা অ্যাক্ট করবে, বিচার বিভাগ, সংসদ এবং প্রশাসনিক বিভাগ, নির্বাহী বিভাগ 3টি আলাদা অ্যাক্ট করবে, সেরকম যদি কোনো ব্যবস্থা বা রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা তারা বলছেন, তাদের সমর্থনে বা তাদের উদ্যোগে যদি এরকম কোনো রাজনৈতিক দল গঠন হয় এবং সেটি যদি জনগণের সামনে দাঁড়াতে পারে তাদের ম্যান্ডেট নিয়ে, এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর ব্যর্থতাকে শুধুমাত্র পুঁজি না করে নতুন ধরনের বক্তব্য নিয়ে, নতুন আইডিওলজি নিয়ে, জিলু ভাই তার তো বিপক্ষে থাকার কোনো কারণ নেই। কিন্তু তারা যদি এই সরকারের থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নেয়, এবং যেটি আরেকটি জিনিস খারাপ হলো গত কয়েকদিন, সেটি হচ্ছে যে কাউন্সিলরদের সঙ্গে একটি মিটিংয়ে বলা হয়েছে যে কাউন্সিলররা যেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে। এটি কিন্তু আমাদের স্টুডেন্টদের কাছে ব্যক্তিগতভাবে আমার কাম্য নয়। একই সাথে আমরা দেখতে চাই না যে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দলে যোগ দেবে, কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে আসে শুধুমাত্র মনোনয়নের জন্য তাদের দলের মনোনয়নপত্র নিয়ে নির্বাচন করছে, এটিও আমরা দেখতে চাই না। যেটা আমি দেখতে চাই ব্যক্তিগতভাবে, যে তাদের যে আন্দোলন ছিল বৈষম্যহীন আন্দোলন, তারা যে একটা নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ইনইকুয়ালিটি কম থাকে, যেখানে আমাদের দুর্নীতি থাকবে না, পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করবে, বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে, সেরকম রাজনৈতিক বন্দোবস্ত করে যদি দল গঠন করতে চায়, আমি মনে করি তাতে কারো কোনো বিরোধিতা থাকার কথা না। আরেকটি হচ্ছে যে পরিশীলিত ভাষার ব্যবহারটা বোধহয় স্টুডেন্টদের কাছ থেকে আমরা গত 4 মাসে আশা করেছিলাম যে তাদের ভাষার ব্যবহারের মধ্যে তাদের সঙ্গে যারা অন্যান্য যুগোৎপাদ আন্দোলন করেছে তাদের প্রতি আরও সম্মানজনক ভাষা ব্যবহার করা উচিত ছিল। এবং একই সাথে যে তারা একক ক্রেডিট না নিয়ে, এটা যে সবার আন্দোলন ছিল, অবশ্যই শেষ অংশটা তাদের নেতৃত্বে পার হয়েছে বাংলাদেশ, কিন্তু সবার যে অংশগ্রহণ ছিল সেটিও কিন্তু তাদেরকে স্বীকার করা উচিত। আরেকটি জিনিস একটু বোধহয় বলা দরকার, যে যেহেতু আপনি বর্তমান বাংলাদেশের কথা বললেন, যে বর্তমানে সরকারের যে জায়গাটায় এসছে সরকার, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংযোগটা প্রথম থেকে থাকা উচিত ছিল, এবং সেই জায়গাটায় বোধহয় সরকার শুধুমাত্র এজেন্ডা ভিত্তিক 3 দিন আলোচনায় ডেকেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা কিন্তু সরকারের দিক থেকে আমার মনে হয় একটা ল্যাকি। এবং যে কারণেই কিন্তু কথাটা এখন আসছে যে নির্বাচন তাড়াতাড়ি করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া, কিন্তু সরকার যে সুযোগটি হারিয়েছে 4 মাস আগে, সরকার যদি, এরা তো সরকার তো কেউ বিরোধী পক্ষ নেই, সবাই তো সরকারের পক্ষে, সরকার যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সঠিক যোগাযোগ রাখতো, ডে টু ডে মিটিং হতো, তাহলে কিন্তু সরকার আজকে যে জায়গাটায় গেছে, একেবারে নির্বাচনমুখী একটা আন্দোলনের দিকে যাওয়ার কথা বলছে বা দাবি সোচ্চার হচ্ছে, এই জায়গাটায় মনে হয়
দলগুলো যেত না, তাহলে কিন্তু 4 মাস পরে এসে আমরা আজকে যে জায়গাটা দাঁড়িয়ে সেরকম বাংলাদেশ না দেখে একটা ভিন্ন বাংলাদেশ দেখতাম। বেসিক্যালি সংস্কারের আলোচনাগুলো বেশি হতো, নির্বাচনের আলোচনাটা কম হতো। ধন্যবাদ মিস্টার বারিকার। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথমবার, আমি একজন প্রবাসী মানুষ, 31 বছর পর দেশে আসার চেষ্টা করছি। তো প্রথম থেকেই আমি আপনাদের সাথে দূর থেকে হলেও সংযুক্ত ছিলাম। আমি মিনেসোটার মতো জায়গায় গভর্নর হাউসে গিয়ে প্রোটেস্ট করেছি when civil killing was happening. The moment যে মুহূর্তে প্রথম মৃত্যুটা হলো, সাথে সাথে আমি I wrote to the Prime Minister, please resign. So it was very scary for me. আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল যে আমি কাজ করি সাধারণ সেক্টর নিয়ে, রিসার্চ নিয়ে। নেক্সট টাইম যখন দেশে আসবো আমি কাজগুলো করতে পারবো কিনা। বাট আমরা এখন একটা পর্যায়ে আছি যেখানে কথা বলতে পারছি, আমাদের মনের কথা খুলে বলতে পারতেছি। সো আমার কাছে প্রথম থেকেই মনে হয়েছে দ্য ফান্ডামেন্টালস অফ দিস হোল আন্দোলন ওয়াজ অ্যাবাউট এমপ্লয়মেন্ট। আমি নিজে একজন কেইনজিয়ান ইকোনমিস্ট অর ফলোয়ার বলতে পারেন। আমরা দেখেছি পৃথিবীতে যখনই সিরিয়াস সিভিল আনরেস্ট হয়েছে, যুব সমাজ কাজ ছিল না বলে করেছে। তারা কোটাকে একটা ইস্যু ধরে এগিয়েছে বিকজ কোটার থেকে খানিকটা কাজ পাওয়া যেত। বাট বাংলাদেশ ইজ এ $400 বিলিয়ন ইকোনমি। এখানে কেন 8 লক্ষ শিক্ষিত বেকার কিছু করতে পারবে না? দ্যাট ইজ মাই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ফ্রম দ্য বিগিনিং। অ্যান্ড পৃথিবীতে বিভিন্ন আপনার উদাহরণ রয়েছে এরকম ট্রানজিশনাল সময়ে। যেমন কিউবার কথা বলি, কিউবা যখন আমেরিকাকে ঝেঁটিয়ে বের করে দিল ওদের দেশ থেকে 1959 সালে, 1 বছরের ভেতরে ওরা সারা কিউবাতে 40% আনএমপ্লয়মেন্ট থেকে ফুল এমপ্লয়মেন্টে চলে গেল। 70% আমাদের মতোই ওরা শিক্ষিত ছিল, 99% শিক্ষায় চলে গেল। এটা সম্ভাবনা কেন হয়েছে? বিকজ ফান্ডামেন্টালি দ্য লিডার সেড, ওকে, আই ডু নট ওয়ান্ট টু সি আনএমপ্লয়মেন্ট হিয়ার। তো আমার ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি চাচ্ছেন সব কিছু একসাথে করতে, বাট অ্যাজ এ লিডার ইউ মাস্ট ডিক্লেয়ার নাম্বার 1 প্রায়োরিটি। যে কারণে একটা প্রশ্ন যেহেতু আপনি তুললেনি, ওনার তো এখন 3-0 এক্স্যাক্টলি আপনি জানেন গ্লোবাল ইউনিটে ক্যাম্পেইন করছেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে সেটা কি দেখছেন? বাংলাদেশের আমি যখনই দেশ চিন্তা করি, আমি তো আসলে এই দেশে 18 বছর বড় হয়েছি, অ্যান্ড দেন 31 বছর দেশের বাইরে। সো ডিফারেন্সটা যেখানে আমার চিন্তাধারার ডিফারেন্সের সাথে আমি যখন এদেশে সবার সাথে মিশে যাওয়ার চেষ্টা করছি, ফান্ডামেন্টাল ডিফারেন্স যেখানে দেখছি কালচারাল মাইন্ডসেট, যে আমরা সবসময় বড় জিনিসগুলো চিন্তা করতেছি, বাট সিঙ্গেল ফোকাসটা ভুলে যাচ্ছি যে কোন কারণে এই জিনিসটা হয়েছে। ইউথ আনএমপ্লয়মেন্ট ইজ সো বিগ। আর 8 লক্ষ ছাত্র যদি রাস্তায় নেমে যায়, কালকে তো আবার আরেক গভর্নমেন্ট কলাপস করবে। কিন্তু কেন সেটা করতে দিব আমরা? সো এটার বিভিন্ন রকমের মডেল আছে। আপনার আমি নিজে ছোট একটা মডেল, আমার সামান্য যতটুকু সম্ভাবনা আছে সেটা নিয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটিকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে অ্যাকশন রিসার্চটা করতে দিচ্ছেন। ডক্টর ইউনূস কিন্তু ওনার 000 বই বলেছেন যে এই থিঙ্ক ট্যাঙ্ক প্রচুর আছে ভাই, অনেক কথা বলি আমরা, লেটস ডু অ্যাকশন ট্যাঙ্ক। আর আপনি যদি ওনার জীবন দেখেন, উনি কিন্তু অ্যাকশন ট্যাঙ্কের মতোই কাজ করেছেন ওনার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। সো ওটাকে যদি আমরা মডেল ধরি, ছাত্রদের জন্য আমরা কী করতে পারি? আমি একজন প্রবাসী হিসেবে দেশে এসে ইনভেস্ট করতে চাচ্ছি, একটা কোম্পানি খুলতে কত কষ্ট। আমার নিজের সামান্য, আমি অনেক বড় লোক কেউ না, সামান্য যতটুকু উপার্জন আছে আমি সেটা নিয়ে একটা ইউনিভার্সিটির জীবন বদলাতে পারি। অ্যান্ড এক্ষেত্রে আমি প্রফেসর সবুর ইজ অ্যালাউইং মি টু ডু ইন হিজ ক্যাম্পাস, যার কারণে প্রাইভেট টু প্রাইভেট আমি কাজটা করতে পারছি এখন। আপনি জেনে খুশি হবেন যে আমি অলরেডি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমরা 1000 ইউথ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার একটা মডেল দাঁড় করিয়েছি, অ্যান্ড দ্যাট শুড হ্যাপেন ইন নেক্সট 2 months. দিস কুড বিকাম এ মডেল ফর এভরি ইউনিভার্সিটি। আমি যেমন আমার মতো কত বন্ধু আছে যারা তাদের আর্লি 50s এবং ভেরি এস্টাবলিশড, রিজনেবলি ওয়েলথি এনাফ, they want to come back and invest in Bangladesh to develop this youth and bring 30 বছরের অভিজ্ঞতা যেটা বাংলাদেশের ইউথদের মিসিং। সো এই কাজগুলো যদি আমাদের সহজ করে দেওয়া হয়, আমি এখন একজন প্রাইভেট ইনভেস্টরের প্রেক্ষাপটে আমি কাজটা করতে পারতেছি। গভর্নমেন্ট যদি আমার সাথে জয়েন করে, তাহলে ত্রিমুখী এই জিনিসটা আমরা হ্যান্ডেল করতে পারি। এবং সিমিলার মডেল আপনি যদি একটা উদাহরণ দিই, চায়নায় যখন খুবই ডিপ্রেশন হয়ে গেল, EY অথবা আর্নস্ট অ্যান্ড ইয়াং, তাদের এনাফ টাকা ছিল না সব এমপ্লয়ি ধরে রাখার জন্য। তখন একটা যে মডেল ইউজ করা হয় বলা হয় ফারলো।
এখন যখন ইউএসএতে ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন হয়, ওরা সবাইকে লে অফ না করে বলে যে ঠিক আছে সবার আওয়ার কমিয়ে দেওয়া হলো, 30 ঘন্টা করে কাজ করো। তো আমরা যদি বাংলাদেশে এখনকার ইকোনমির কথা চিন্তা করি, এই $400 বিলিয়ন ইকোনমি, যদি তৃতীয় মাত্রাতে আপনি যে 10% অফ ইয়ার বাজেট ইজ ফর যদি নতুন ইন্টার্নদের জন্য রাখেন, সিমিলারলি গভর্নমেন্টের প্রতিটা সেক্টরে আর্মি যদি আপনার আমি যখন দেখলাম যে ইন অ্যাবসেন্স অফ রুলস স্টুডেন্টস ওয়ার অ্যাকচুয়ালি আপনারা স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে সব কন্ট্রোল করছিল ওদেরকে, তখন সাথে সাথে আমরা এখনও কেন সাথে সাথে আর্মির আন্ডারে অথবা যে কোনো অথরিটির আন্ডারে ইউজ করি না কেন, বিকজ ওরা ফ্রেশ ব্লাড, ফ্রেশ মাইন্ড অ্যান্ড ওদের এক্সপিরিয়েন্সিয়াল এডুকেশনের প্রয়োজন আছে। গতানুগতিক পুরনো শিক্ষা যেটা আমরা শুধু বুকিশ শিক্ষা সেটাতে কাজ করে না। স্ট্যাটিস্টিক্স শিখি না কতজন ট্রাফিক এদিক থেকে যাচ্ছে, সিপিআর দিয়ে মানুষের জীবন বাঁচে দেখি না যে 2.5 লক্ষ মানুষ বাংলাদেশে প্রতি বছর মারা যাচ্ছে। এখন ওদেরকে বাঁচানোর জন্য ছোট্ট একটা তথ্যই যথেষ্ট। এই জন্য আমি আজকে আসা যে সেকেন্ডে 2 বার করে 2 জন মিলে বুকের মধ্য পাঁজরে চাপি ততবার, প্রয়োজন যতবার। এই সামান্য তথ্যটা আমি 1000 মানুষ দিয়ে 16 কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই। সো দিস ইজ এ কল সেন্টার অ্যান্ড আমরা যদি বাংলাদেশের প্রতি বছর 60,000 মানুষকে বাঁচাতে পারি, কারণ 2.5 লক্ষ মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছেন, শুধুমাত্র একটা তথ্য দিয়ে আপ টু 60,000 মানুষকে বাঁচানো সম্ভব। আর যদি আমরা এইডি মেশিনের ব্যবহার নিয়ে আসতে পারি, তখন লক্ষখানেক মানুষ বাঁচানো সম্ভব। আমরা শুনি মরে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, এ মারতেছে সে মারতেছে। আমরা ইমার্জেন্সি রেসপন্ডাররা সবাই মিলে ছাত্রদেরকে সংযুক্ত করে কেন আমরা শিখি না হাউ টু সেভ লাইভস। সো আমার প্রেক্ষাপট এখানে, আমি রাজনীতি কম বুঝি, আমি শিক্ষক মানুষ, আমি বুঝি মানুষ নীতি, মানুষ কীভাবে বাঁচবে সেটা নিয়ে আমি কাজ করছি। আর আই থিঙ্ক মানুষের বাঁচার সবচেয়ে বড় প্রসেস হচ্ছে ডিগনিটি। আমি যখন প্রথম আমেরিকায় যাই, আমার ওয়ার্ক পারমিটে লেখা ছিল ভ্যালিড ফর ওয়ার্ক অনলি উইথ INS অথরাইজেশন। সো আমার ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ এ ইমিগ্রেন্ট ওয়াজ টেকেন অফ। আমি যদি বাংলাদেশে থাকতাম কেউ কিন্তু বলতে পারতো না আমাকে ভ্যালিড ফর ওয়ার্ক অনলি উইথ দ্য পারমিশন। আমি বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে পারতাম, কিন্তু আমেরিকায় গিয়ে আই হ্যাড টু লার্ন দ্যাট হোয়াইট কলার ডিসক্রিমিনেশন কীভাবে হয়। সো আমরা এখন শিক্ষিত ডিসক্রিমিনেশন তখনই করি যখন আমরা শেয়ার করতে চাই না। ইফ উই ক্যান শেয়ার সাম অফ আওয়ার রিসোর্সেস, আমি আমার বেতনে 10% দিয়ে দিলাম, 3টা ইন্টার্ন কাজ শিখতেছে, এরকম করে যে আমরা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে করতে পারি। এই ব্যাপারে আমেরিকার জন এফ কেনেডির একটা কথা ছিল, অ্যাস্ক নট ইউর গভর্নমেন্ট what you can do for me, tell your government I can do this for you. So আমার কথা হচ্ছে একটাই, যে আমরা ইভেনচুয়ালি সময় তো আসবে যে কে পলিটিক্স করতেছে, কে উইন করতেছে, বাট তার আগে আমরা আমাদের কাজ দিয়ে কেন তৈরি করি না নতুন বাংলাদেশ। ডক্টর মামুন, শুনছিলেন আপনি, এবং যে এমপ্লয়মেন্টের ইস্যু, শিক্ষার ইস্যু, এডুকেশন মডেল সেটা একটা বড় ইস্যু, কালচারাল মাইন্ডসেট আরেকটা ইস্যু। সো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে উনি যে আমেরিকার বাস্তবতা বলছিলেন, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে উনি যেটা বাংলাদেশে করতে চাচ্ছেন। আমার মনে হয় যে দুইভাবে আমরা এই জিনিসগুলোকে দেখতে পারি। লাস্ট পয়েন্টটা জন এফ কেনেডি, এটা ইম্পর্টেন্ট, যে গভর্নমেন্টের কাছে তুমি কেন উদ্যোগ নিচ্ছ না। আমাদের এখানে আমার মনে হয় যে এই জায়গাটাতে 2 ধরনের উদ্যোগী রয়েছে, কিন্তু কিছু সীমাবদ্ধতার কথা আমার মনে হয় আমরা সবাই জানি। তার মূল যে জায়গাটি সেটি হচ্ছে, যদিও পপুলারলি আমরা বলি রিসোর্সের কথা, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বেসরকারি ক্ষেত্রেও, কিন্তু যদি আমি কয়েকটা জিনিস উল্লেখ করতে চাই, যেটা ট্রানজিশনাল এমপ্লয়মেন্টের কথা উনি বললেন, যে শিক্ষা জীবনে এমনভাবে একটা শিক্ষার্থীকে প্রস্তুত করা যে পরবর্তীতে যখন সে আনস্কিল, তখন তার একটা পুয়ার অ্যালাউন্স বা তার একটা বেতন থাকবে অল্প টাকায়, যেটা আমরা এই ট্রানজিশনাল এমপ্লয়মেন্ট বেসিক্যালি আমাদের দেশে ইন্টার্নশিপ বলে পরিচিত। ইন্টারন্যাশনালি ট্রানজিশনাল এমপ্লয়মেন্ট, আমেরিকাতে পার্টিকুলারলি এই টার্মটা ইউজ করে, যে একটা সাধারণ বেকারত্ব, যে আপনি কোনো দরিদ্র পরিবারের সন্তান যদি হন, আপনার যদি নিজের নিড আপনি মিট আপ করতে না পারেন, অথবা স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে এক ধরনের সাময়িক সুযোগ করে দেয়া, যেটা পরবর্তীতে আপনি সেই ফিল্ডেই আপনি পরবর্তীতে সাকসেসফুল হবেন। আমাদের দেশে এখানে মেইন যে প্রবলেমটা ট্রানজিশনাল এমপ্লয়মেন্টে, সেটা হচ্ছে একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশনশিপটা আমাদের দেশে নেই আসলে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের অথবা যারা চাকরিদাতা সংস্থার, যেটা সরকারি বেসরকারি যেই হোক না কেন, তাদের আসলে এই সম্পর্কটা নেই। সেটি যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সরকারি সংস্থাগুলোর নেই,
তেমনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে অন্য যে সংস্থাগুলো তাদেরও নেই, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট যে এন্টারপ্রেনাররা আছে, যেটা ব্যাংক, বিমা, ইন্ডাস্ট্রি, একাডেমি। এবং খুবই দুঃখজনক হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমি এটা দেখি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, সেটি হচ্ছে যে আমরা ইন্টার্নশিপের চেয়ে থিসিসকে গুরুত্ব দিই। আমি থিসিসকে ছোট করে দেখছি না, কিন্তু থিসিসকে ম্যান্ডেটরি করাটা আমি মনে করি না যে ট্রানজিশনাল যে এমপ্লয়মেন্ট বা আপনি ছাত্র জীবন থেকে কিছুটা শিখে কর্মমুখী শিক্ষা নিয়ে পরবর্তী সাকসেসফুল হওয়ার যে এমপ্লয়মেন্ট পদ্ধতি বা চাকুরির বাজারে যে আপনি যাবেন, তাতে এটি একটি প্রতিবন্ধকতা। ইন্টার্নশিপ করলে যে সুবিধাটা হয়, তখন একটি ব্যাংকে যদি কোনো একটি ডিপার্টমেন্ট বা একটি এনজিওতে কোনো একটি ডিপার্টমেন্ট বা সরকারি কোনো ক্ষেত্রে যদি কোনো ডিপার্টমেন্ট ইন্টার্ন সুবিধা করে দেয় বা সুযোগ করে দেয় ন্যূনতম টাকায়, তাহলে কিন্তু সে ওই সেক্টরে একজন কর্মী হিসাবে তৈরি হয়। এটা গেল 1 নম্বর সমস্যা, কিন্তু আমরা থিসিসে গুরুত্ব দিচ্ছি। 2 নম্বর আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিস্টেমগুলো ক্রেডিট ব্লক সিস্টেম, অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে উঠবেন, 8টি সেমিস্টার আপনি টানা করে যাবেন। কিন্তু আপনি হয়তোবা কোনো বিশ্ববিদ্যালয়, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে 2টো পর্যন্ত সেমিস্টার আপনি ব্রেক দিতে পারেন, সেটা অসুস্থতা, বৈবাহিক কারণে, যে কোনো কারণে হয়। কিন্তু আমেরিকাতে বা ইউরোপে যে কোনো সেমিস্টার করার পরে আপনার ক্রেডিটটা কিন্তু পকেটে নিয়ে ঘুরতে পারেন। যে আপনি ফার্স্ট ইয়ার শেষ করলেন, আপনি এমপ্লয়মেন্ট অ্যাকাউন্টিং যদি হয়, আপনার অ্যাকাউন্টিং ফার্মে আপনি জব করলেন, করে 5 বছর পর মনে হলো আমি সেকেন্ড ইয়ারটা করব, তখন কিন্তু একটা বিশ্ববিদ্যালয় বলতে পারেন যে আমার 3 বছরের অভিজ্ঞতা প্লাস আমার এই ক্রেডিটটা রয়েছে, যে আমার 20 ক্রেডিট 50 ক্রেডিট রয়েছে, আমি এখন তোমার কোন লেভেলে যাব। তখন তোরা পুরোটাকে অ্যাসেস করে, উনি আরও ভালো জানেন যেহেতু প্রবাসী, উনি অ্যাসেস করে তখন আপনাকে নির্ধারণ করবে আপনি কি সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে যাবেন। এটি আমাদের এখানে এই সুযোগটি নেই, অর্থাৎ আপনাকে কন্টিনিউয়াস পড়তে হয়। তাহলে আপনি যদি আপনার কারিকুলাম এবং অ্যাসেসমেন্ট না পরিবর্তন করেন, তাহলে কিন্তু অর্থ এনে, সেটা সরকারি অর্থ হোক বা সেটা আমাদের বিদেশি অর্থ হোক, তাহলে কিন্তু অর্থের অপচয় হবে, যেটা কোনো ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে। আসি এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, বা যেসব আমাদেরই কিছু ডিপার্টমেন্ট সেটা করে, আমি সাধুবাদ জানাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, 2-1টি বিশ্ববিদ্যালয়, আমি ব্র্যাকের নামটা উল্লেখ করছি, তাদের এই সিস্টেমটি রয়েছে ইন্টার্ন করার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি করায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করায়। কিন্তু ঘটনা হচ্ছে যে তারা এই প্রোগ্রামগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা দিয়ে পড়তে হয়। তাহলে আমাদের মেইন স্টুডেন্টদের যে ট্যালেন্টেড স্টুডেন্ট পোল আমরা বলি, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না, তারা কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তো তাদের জন্য কিন্তু আপনি কোনো ধরনের এই যে ক্রেডিট ব্লক থাকার কারণে বা অ্যারেঞ্জমেন্ট না থাকার কারণে বা কারিকুলামে অ্যাসেসমেন্ট সিস্টেম না থাকার কারণে এটি করতে পারবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে জানবে, যখন আমি ইংল্যান্ডের হাডার্সফিল্ডে পিএইচডি করি, একদিন আমার সুপারভাইজার আমাকে বললেন যে একটা ফিল্ড ভিজিটে যাব। তো আমার স্বভাবতই ধারণা ছিল ফিল্ড ভিজিট মানে হচ্ছে যে ফিল্ডে একটা কোয়েশ্চেন নিয়ে গিয়ে কোনো একটা কমিউনিটিতে বা কোনো ব্যক্তিকে ইন্টারভিউ করা। আমাকে উনি নিয়ে গেল একটা আইসক্রিম ফ্যাক্টরিতে হাডার্সফিল্ডের, যেখানে ওনার ফাইন্যান্সের একজন স্টুডেন্ট ইন্টার্নি করছে। উনি গিয়ে স্টুডেন্টের সঙ্গে কোনো কথা বললেন না, উনিও স্টুডেন্টদের সুপারভাইজারের সঙ্গে গিয়ে ওখানে 19 জন স্টুডেন্ট উনি ডিস্ট্রিবিউট করেছেন, ওখানে 6 জন স্টুডেন্ট আছে। উনি একটা শিট নিয়ে গেলেন এবং ওই যে আইসক্রিম কোম্পানির যে ম্যানেজার, তাদের রিপোর্টিং বস, তার কাছে গিয়ে বললেন যে কে কেমন করছে। দেখলাম 6-7টি ঘর টিক চিহ্ন বা মার্কসটা দিয়ে, এরপরে আমরা আইসক্রিম খেয়ে ওখান থেকে আসলাম। আমরা কি এখানে এটা কল্পনা করি যে আমাদের স্টুডেন্টদের ইন্টার্নশিপ প্লেসমেন্ট থাকবে, তারপরে আবার ওখানে টিচার যাবে, টিচার গিয়ে ওই 50 মার্কসের ইভ্যালুয়েশন যদি টিচার করলেন না, ওই 50 মার্কসের ইভ্যালুয়েশন করলেন আমার যিনি পিএইচডি সুপারভাইজার ছিলেন, উনি গিয়ে করলেন। এটা গেল একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দিই আপনাকে, যখন ইংল্যান্ডে প্রথম গেলাম পিএইচডির জন্য, তখন শুনলাম যে ইংল্যান্ডে অনার্স 3 বছর। আসলে ইংল্যান্ডে অনার্স 3 বছরের না, ইংল্যান্ডে অনার্সও 4 বছরের। অর্থাৎ সেকেন্ড ইয়ার করার পরপরই বাধ্যতামূলক, আমার বিশ্ববিদ্যালয় ছিল, আমি এটা লিডস ট্রিনিটি এবং লিডসের কথাও জানি ইউকেতে, তাদের বাধ্যতামূলক স্টুডেন্টকে তার যে রেসপেক্টিভ ফিল্ড সেখানে 1 বছরের ইন্টার্ন করতে হয়। সেই ইন্টার্নশিপ করার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট জাস্ট ফর্মালিটির জন্য ফাইনাল ইয়ারটা কমপ্লিট করে তারপরে কিন্তু আবার ওখানে গিয়ে বা ওই ন্যাচারের কোনো কোম্পানিতে জয়েন করে। আমি অনেক বাংলাদেশি স্টুডেন্টকেও দেখি, এটা কিন্তু আমাদের এখানে নেই। আরেকটি কথা আপনাকে বলি যে আমরা বলছি যে রিসার্চে আমাদের স্টুডেন্টদের ইনভলভ করা দরকার। এই জায়গাটাতে আমি মনে করি সিরিয়াস ঘাটতি রয়েছে আমাদের সরকারের, এবং আমরা বলছি যে আমাদের বাচ্চাদেরকে স্কিল দেবো, আমরা 3টা স্কিল দিলেই কিন্তু আপাতত হয়ে যায়। সোনারগাঁতে একটা হায়ার এডুকেশন প্রোগ্রাম ছিল, সেখানে এটা ঘুরে ফিরে এসছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আইটি প্রফিসিয়েন্সি এবং টেকনিক্যাল নো হাউ, অর্থাৎ কালচারাল, যেখানে কোন দেশে গেলে সেখানে কালচারাল নো হাউটা আমাদের দরকার। এবং এটা আমরা যখন বিদেশে কর্মী পাঠাচ্ছি, সেখানে কিন্তু এটা মেইন একটা প্রেডিকেমেন্ট হয়ে আসছে এখন, যে আগে ছিল শুধু ল্যাঙ্গুয়েজ, এখন বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং কালচার দুটোই।
দুটো আমরা অনেক মার্কেট কিন্তু সেজন্য হারাচ্ছি। এবং উনি যেটা বললেন যে দেশে 8 লক্ষ বেকারের কর্মসংস্থান আমরা করতে পারবো না, আমরা জানি, যদি প্রাইভেট সেক্টর ডেভেলপ না করে, এবং সেটা আমাদের ওইভাবে গ্রো করছে না দুর্নীতি সহ অন্যান্য ফ্যাসিলিটির কারণে। তাহলে বাকি থাকলেও ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা ওয়ান অফ দি লিডিং এক্সপোর্টার অফ হিউম্যান রিসোর্সেস। কিন্তু এখন যে প্রবলেমটা আমরা ফেস করছি তিনটি। একটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে ডেমোগ্রাফিক ইস্যু যেখানে তৈরি হচ্ছে, যেখানে শ্রমিক দরকার, আমরা সেখানে না গিয়ে আমরা ট্রেডিশনাল যে মার্কেটে ব্লু কলার ইকোনমি, আমরা ব্লু কলার ওয়ার্কার যারা হাত পা নিয়ে কোনোখানে কাজ করতে, তাদের পাঠানোর ব্যবস্থা করছি। তাতে যে পরিমাণ লোক সংখ্যা যাচ্ছে তার তুলনায় কম আমরা বেনিফিট পাচ্ছি। 2 নম্বর হচ্ছে যে আপনি যেসব দেশে আপনি শ্রম শক্তি বা জনশক্তি রপ্তানি করতে পারেন তার স্টাডিগুলো ঠিক হচ্ছে না। যেমন ধরেন ইটালি একটা নতুন সম্ভাবনা, জাপানের কথা আমরা জানি নতুন সম্ভাবনা। সেখানে যে কথাটি আমি বললাম যে আমাদের শিক্ষা যেহেতু এক ধরনের থিওরিটিক্যাল এডুকেশন, আমরা কালচার, ল্যাঙ্গুয়েজ, স্কিলস, আইটি এগুলোতে কম জোর দিচ্ছি বা হচ্ছে না, সে কারণে কিন্তু ওই মার্কেটগুলো আমরা ধরতে পারছি না। আর 3 নম্বর হচ্ছে যে আমাদের এটাকে ফিল আপ করার জন্য বিএমইটির আন্ডারে আমরা সারা দেশে 39টি ট্রেনিং সেন্টার কিন্তু ইন্ট্রোডিউস করেছি। এটা সরকারের একটা অন্যতম ইনিশিয়েটিভ ছিল। আমরা বেসিকের মাধ্যমে কম্পিউটার ট্রেনিং করার চেষ্টা করেছি, কিন্তু যেটা হয়েছে যে এই 39টি সেন্টার কথা ছিল যে এরা বছরে 40 থেকে 50 হাজার কর্মী তৈরি করবে বিভিন্ন দেশে পাঠানোর জন্য। কিন্তু এই সেন্টারগুলোতে যারা ট্রেনার হবে এবং যে মডিউলগুলো পড়ানো উচিত কোনো নির্দিষ্ট দেশকে ট্রেনিং করানো যায়, শুধু কোরিয়া, জার্মানি এরকম 2-1টা দেশ স্পেসিফিক ট্রেনিং আমরা করাচ্ছি। কিন্তু অন্য দেশের ক্ষেত্রে বিএমইটিগুলো এই ধরনের স্পেসিফিক মডিউলার ট্রেনিং করাচ্ছে না। বা যে ধরেন কথার কথা যে গৃহকর্মী সৌদি আরবে, তার যে ধরনের ফ্রিজ, যে ধরনের ইকুইপমেন্ট, যে ধরনের ওভেনের ট্রেনিং হওয়ার কথা, সেখানে এটা হয় না। সে যে এনভায়রনমেন্টে গিয়ে পড়ে তখন এই অত্যাচার, অবিচার বা কম স্যালারিতে হয়। আরেকটি উদাহরণ আপনাকে দেই কন্টেম্পোরারি। জাপানের সাথে দীর্ঘদিন আগেই বাংলাদেশের একটা নীতিগত চুক্তি হয়েছে যে জাপানে 3 থেকে 5 লক্ষ লোক আমরা এক্সপোর্ট করতে পারবো। এখন জাপানে যাওয়ার জন্য আমরা জানি জাপানে একটা এক ভাষার দেশ বা ইংলিশটা কেবল শুরু হয়ে মানে চর্চা, বিভিন্ন লেভেলের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রয়োজন হয়। আমরা এই মার্কেটটা শুধু নেপালের কাছে হারাচ্ছি পার্টিকুলারলি, এবং ইন্ডিয়ার কাছে, কারণ তারা তো ওই সংখ্যাটা ফিল আপ করছে। আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং জাপানিজ কালচার এটি দিতে পারছি না। এর সঙ্গে ধর্মীয় ইস্যু, অন্যান্য ইস্যু থাকে। তাহলে একটা বড় মার্কেট, একটা বন্ধুপ্রতিম দেশ, সেখানে কিন্তু আমরা মার্কেটটা হারাচ্ছি। আবার ইটালিতে আমরা এখনও শুধু কৃষি বা অন্য ফার্মিংয়ে শ্রমিক পাঠাচ্ছি, যেখানে ইটালিতে অনেক ধরনের লেয়ারে আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট সহ ডেন্টাল অনেকগুলো সেক্টরে 37-80টা ট্রেডে আমরা লোক পাঠাতে পারি, সেটা কিন্তু পাঠাতে পারছি না। তাহলে সমস্যাটা ঘুরে ফিরে কোথায় আসলো? অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো, যে শিক্ষা ব্যবস্থা আমার স্টুডেন্টদেরকে এমন স্কিল দিবে যেটা তারা বিভিন্ন দেশে এবং দেশের বাইরে বিক্রি করতে পারবে, সেই সিস্টেমটি অনুপস্থিত। যে কারণে কিন্তু উনি যে কথাটার কথা বলছেন যে আমাদের এখানে এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা যে শিক্ষা জীবনেই আমি একটা কম্পিটেন্সি অ্যাচিভ করব, তারপরে প্র্যাকটিক্যালি গিয়ে আমি 9,000 টাকা ইন্টার্ন করবো, বাট 90,000 টাকার চাকরি শুরু করব, সেটি আসলে হচ্ছে না। দেশে এবং দেশের বাইরে এই সমস্যাটা একই। মিস্টার বারিকা, শুনছিলেন আপনি, এবং এখানে সংযোজন বিয়োজন থাকলে আপনি করতে পারেন। এবং একই সঙ্গে আমাদের একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে সংযোগ স্থাপন, সেটা বাংলাদেশের কথা হচ্ছে অনেক দিন ধরে, কিন্তু তেমন কোনো সুফল দেখা যাচ্ছে না। এবং আরেকটা হচ্ছে যে আমাদের প্রচুর প্রবাসী আছে, সেখানে একাডেমিশিয়ানরা আছেন, সেখানে অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন, ব্যবসায়ী উদ্যোক্তা আছেন, তাদেরকেও কিভাবে কাজে লাগানো যেতে পারে? ধন্যবাদ। আমি ভেবেছিলাম আপনার পয়েন্ট থেকে 3টা পয়েন্ট নিব, আপনার পয়েন্ট থেকে আসার পর আরও 5-6টা পয়েন্ট হয়ে গেছে। বাট আমি প্রথমে আসছি রিলেশনশিপের ব্যাপারটা। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি খুব কাছ থেকে আমি এম্পিরিক্যাল অবজারভেশন করেছি। রিসেন্টলি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একটা ন্যাশনাল এমপ্লয়মেন্ট ফেয়ার হয়েছে। ওখানে দেখলাম যে গতানুগতিক, কদিন আগে আমি সিমিলার একটা দেখেছি BYLC-র থ্রুতেও, যে কিছু স্টল আছে, কিছু রেজুমি ড্রপ করে যাও, কিছু ক্লাস বা ইন্টারভিউ দাও, এই জিনিসগুলো। তো আমার কাছে মনে হলো যে আমরা জাতিগতভাবে খুবই রেজিলিয়েন্ট একটা জাতি। আর আমরা যদি ইনোভেশনে এগিয়ে যেতে চাই, আমরা গতানুগতিকভাবে, এই ফেয়ারগুলো কিন্তু আমেরিকাতেও হয়, এই একটা ইউনিভার্সিটি আসলো। বাট আমেরিকা একটা সুবিধা কি, যে ফেয়ারে ওটা চেহারা দেখানোর জন্য যাওয়া, বাট আসল কাজ যদি আসলে রেজুমি ম্যাচ করে, ওরা ফেয়ারের আগে থেকেই কথা বলা শুরু করে। তুমি ফেয়ারে তোমার চেহারা দেখলাম, বাট you started onboarding even before coming to the fair, and then after fair we finalize everything. তো এখানে আমি খেয়াল করলাম যে আমার এম্পিরিক্যাল অবজারভেশন, আফটার দ্য 2 দিন ব্যাপী ক্যারিয়ার সেমিনার ওয়াজ ওভার, there was almost nothing happened out of those fairs.
পিপল জাস্ট গোজ দেয়ার অ্যান্ড এখন নতুন ব্যাপার হচ্ছে স্পিন করতেছে, সেলফি তুলতেছে, এই দোস্ত ক্যারিয়ার ফেয়ারে গেছি, একটা ফান করে আসলাম, সবাই ঘুরে ঘুরে স্যুট টাই পরে সুন্দর একটা হেডশট হলো। সো আমার প্রপোজাল, আমি খুব গভীরভাবে এখন প্রাইভেট ইউনিভার্সিটি ড্যাফোডিল এবং 3টা ইউল্যাব, সাউথ ইস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউআইইউ এদের সাথে এবং ইস্ট ওয়েস্ট এদের সাথে কাজ করার চেষ্টা করতেছি যে ইনস্টেড অফ ক্যারিয়ার ফেয়ার, হাউ অ্যাবাউট উই ডু youth accelerator. It's career fair, but it actually has jobs. সো আমেরিকা আমি একটু উদাহরণ দিই কীভাবে জিনিসটা আনার চেষ্টা করছি। সো আপনি ইউনিভার্সিটি অফ মিনেসোটার কার্লসন স্কুল অফ ম্যানেজমেন্ট, যে বিখ্যাত, যারা প্রথম RDBMS মার্কেটে এনেছেন, কিংবা আপনি যদি কখনো অ্যামাজন ইউজ করেন, আপনি এটা পছন্দ হলে আপনার এটা হয়তো ভালো লাগতে পারে, এটা যেখান থেকে উদ্ভাবন হয়েছে। ওখানে একটা জিনিস ওরা করে কি, কার্লসন এন্টারপ্রাইজ, কথার অর্থ হচ্ছে যে ছাত্ররা একজন সিনিয়র কলিগ কিংবা সিনিয়র প্রফেসর অথবা সামওয়ান হু ইজ এক্স ইন্ডাস্ট্রি, এক্স ফোলিও, তার আন্ডারে যে কোনো একটা কোম্পানিতে গিয়ে টিপিক্যাল যেটার ধরেন আপনার প্রাইস হতে পারে $1 মিলিয়ন, সেটার প্রাইস হয়তো $30,000 হলো। দে উইল প্রোভাইড 1000 আওয়ার্স অফ সার্ভিস, কনসাল্টিং সার্ভিস আন্ডারে ম্যানেজমেন্ট কনসালটেন্ট। এই যে 1000 ঘন্টা 36 জন ছাত্র মিলে 4 মাস ব্যাপী দিচ্ছে, দে আর লার্নিং ইনস অ্যান্ড আউট অফ এ প্রবলেম সলভিং অ্যাট এ রিয়েল প্র্যাকটিক্যাল বিজনেস। সো সিমিলার কনসেপ্টটা যদি আমরা ক্যারিয়ার ফেয়ারে নিয়ে আসি, বাংলাদেশে যে কোম্পানিগুলো 30,000 টাকা দিচ্ছেন, ভাই এখানে আমার স্টলটা স্টলের পরিবর্তে ওখানে কিন্তু অ্যাকচুয়ালি কিছু প্রজেক্ট থাকতে পারে। আমি একটু চেষ্টা করছি ড্যাফোডিলের সাথে ডিজাইন করার জন্য যে দিস উড বি এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারিয়ার ফেয়ার। ইটস এ কন্ডিশনিং ক্যাম্প for you to get to your next earning. So it could be learning and earning at the same time. প্রথম দিন সারাদিন কন্ডিশনিং হলো, পরের দিন ইন্ডাস্ট্রি কিছু প্রবলেম আমরা সলভ করলাম। যেমন এখন আমার প্রবলেম হচ্ছে যে আমি যদি ন্যাশনাল হেলথ লাইনে কল দিই, তাহলে প্রতি 6 জন ডাক্তারের 4 জন যেমাত্র শুনবেন যে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, ফোন রেখে দেন। যেই মুহূর্তে একটা মানুষ মারা যাচ্ছে, সেই মুহূর্তে ফোন রেখে দেওয়া ইজ ডেঞ্জারাস। তারপরে যেই মানুষটা পঞ্চম ডাক্তার আমাকে বলতেছেন, আমরা হাজারখানেক ডাক্তারকে কল দিই এবং ইন্টারভিউ করি, পঞ্চম ডাক্তার আমাকে বলেন যে ভাই খবরদার CPR দিয়েন না, বাট দিস ইজ দ্য মোস্ট এসেনশিয়াল থিং। আপনার সামনে একটা মানুষ পড়ে যায়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, প্রথম যেই কাজটা করা দরকার, আমি রিক্সাওয়ালাদের ভাষায় বলতেছি, 1 2 দে যাতা, 1 2 দে যাতা। তার মানে সেকেন্ডে 2 বার করে 2 জন মিলে বুকের মধ্য পাঁজরে চাপি ততবার, প্রয়োজন যতবার। আমরা যদি ওই যে 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় আর 1 গ্লাস পানির মতো এই তথ্যটা 16 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, প্রতি বছর এদেশে 60,000 মানুষের জীবন বাঁচানো সম্ভব। তো এই তথ্যটা যদি আমার একটা সেক্টর হয় ক্যারিয়ার ফেয়ারে, যেখানে সবাই কল সেন্টার থেকে কল দিচ্ছে তাদের প্রিয়জনকে বাঁচানোর জন্য, আরেকটা হতে পারে IELTS, আপনি যেটা বলতেছেন যে ইংলিশ কম্পিটেন্সি। বাংলাদেশে বিভিন্ন রকমের জিনিসপত্র আমি দেখি ডিজাইন করা হয় কারিকুলাম হিসেবে, যে ইংলিশের ভাই একটা মানুষকে যদি 7টা পানির মধ্যে ফেলে দেন, IELTS ইজ দ্য আলটিমেট ওয়ে অফ লুকিং অ্যাট সামবডিজ ইংলিশ কম্পিটেন্সি। সারা পৃথিবীতে রেকগনাইজ, টোফেল আছে, IELTS আছে, ডুওলিঙ্গো আছে এখন। অ্যান্ড দিস শুড বি মেড স্ট্যান্ডার্ড ফর এনি কলেজ, স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি এন্ট্রান্স। অ্যান্ড মানুষজন যত খুশি তত প্র্যাকটিস করতে পারে এখন। এটা প্র্যাকটিস করা অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে এখন। Why not we just make it free in this country? একটা সহজ উদাহরণ আনি। আমি একটা ব্রাজিলিয়ান মেয়েকে বড় করেছিলাম, তার বয়ফ্রেন্ড হচ্ছে শ্রীলঙ্কান। তো ওর কাছ থেকে আমার টেকনিক্যালি আমার ওই মেয়ের হাজব্যান্ড হচ্ছে শ্রীলঙ্কান। ওর কাছ থেকে আমি বললাম, তুমি শ্রীলঙ্কা কীভাবে লেখাপড়া? পাবলিক স্কুলে পড়ছে। পাবলিক স্কুল থেকে কী পড়ছে? O লেভেল পড়ছে। পাবলিক স্কুলে O লেভেল? বলে যে হ্যাঁ, শ্রীলঙ্কায় আমাদের শ্রীলঙ্কান ভার্সনও আছে এবং উই ক্যান অলসো ইন এ পাবলিক স্কুল চুজ O লেভেল। সো O লেভেল, A লেভেল যেটা আমাদের এখানে বড় লোকদের লেখাপড়া, সেটা শ্রীলঙ্কায় ফ্রি, সস্তা ইনটু পাবলিক স্কুলস। আমাদের হেজিটেশনটার কথা, ওয়াই ডু হ্যাভ টু মেক ইংলিশ ভার্সন, যেখানে ইন্টারন্যাশনালি রেকগনাইজ ইংলিশ মডেল অলরেডি এক্সিস্ট। আমরা জানি যে এটা কঠিন হতে পারে গরিবদের জন্য, বাট ওয়ান্স ইউ সে দ্যাট বিকামস আওয়ার স্ট্যান্ডার্ড, নো গোয়িং ব্যাক। আপনারা আমেরিকা একটা ধারণা আছে, আমেরিকান ছেলেমেয়েরা ওই হাই স্কুল লেভেলে ম্যাথে খুব একটা ভালো না। এই ধারণা একটা ভ্রান্ত ধারণা। যাদেরকে বেঞ্চমার্কটা করা হয়,
তাদেরকে কিন্তু তারা কিন্তু আমেরিকান প্রাইভেট স্কুল পাবলিক স্কুল সিস্টেমস নট প্রাইভেট স্কুল সিস্টেমসে। টিপিক্যালি আমাদের দেশে এবং চায়নাতে হিসাব করা হয় যে যেখানে প্রাইভেট স্কুল সিস্টেমের ম্যাথামেটিক্স, প্রাইভেট স্কুল সিস্টেমের আমেরিকান যে কোনো ম্যাথামেটিক্স ইজ ওয়ে হায়ার স্ট্যান্ডার্ড দেন এনি ইন্টারন্যাশনাল মেজারমেন্ট যেটা হয়। সো এইভাবে ভুলভাবে ধারণা দেয় যে আমেরিকানরা ম্যাথটা বোঝে না। সো আমার এক বন্ধু ক্যালটেকে ডক্টরেট করতে, ও আমাকে বললো যে 6 জন ডক্টর স্টুডেন্ট ছিল, তার মধ্যে 5 জন ছিল এশিয়ান আর 1 জন ছিল আমেরিকান। যে আমেরিকান সেখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করছিল, হি ইজ দ্য ওয়ান হু ওয়াজ দ্য মোস্ট ক্রিয়েটিভ বিকজ হি জেনুইনলি ওয়ান্টেড টু বি দ্যাট থিং। আর বাকি সবাই মুখস্থ করে জিমেট জিয়ারে দিয়ে এসছে। সো সেটা গেলো আমাদের রিলেশনশিপের ব্যাপারে। আপনি বলেছেন এক্সপ্যাটকে আমরা কীভাবে ইনভলভ করতে পারি। সো সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের এন্ট্রিটা সহজ করে দিতে হবে। আমি যদি $1 নিয়ে আসি, প্লিজ আমাকে ইউনিভার্সিটি থেকে $1 দেন, যেটা ইউনিভার্সিটি রিসার্চ করে এবং টেম্পোরারি অথবা ট্রানজিশনাল এমপ্লয়মেন্টের হাব হিসেবে কাজ করবে আমার জন্য। এবং গভর্নমেন্ট শুড বি ইনসেন্টিভাইজিং দ্যাট ইনস্টেড অফ ট্যাক্সিং দ্য ইউনিভার্সিটি, ট্যাক্সিং মি, create more capability in this project so that more students, আরও বেশি স্টুডেন্ট যেন এটাতে সংযুক্ত হতে পারে। সো আমার হিসাব মতে আমরা যদি শুধু আর্মিকেই ধরি এবং বাংলাদেশে যদি 80 লক্ষ বেকার যুবক থেকে থাকে, পার আর্মিকে আমরা যদি 10 জন করে দেই অথবা 15 জন করেও দেই, এরা কিন্তু টেম্পোরারিলি সোশ্যাল ওয়ার্ক যেগুলো learning experience, they can monitor them into local municipalities, local government, local any private sector, so that they have real experience of becoming better a qualified person to enter into job market. And সেটা আপনি ল্যাঙ্গুয়েজ সরি জি ডক্টর মামুন আপনি শুনছিলেন। এবং এখন তো বাংলাদেশের সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কমিশন হয়েছে, শিক্ষা নিয়েও কমিশন হবে। সো আপনি কি এক্সপেক্ট করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের আইডিয়াগুলো পুশ করা সম্ভব? অবশ্যই। এবং আমরা বারবারই গত কয়েকদিন বিভিন্ন আলোচনা আসতেছে এটা, যে শিক্ষা নিয়ে কমিশন হওয়া দরকার এবং সরকার বোধহয় করবে, সরকার এবং কথা হচ্ছে যে শিক্ষা কমিশনের লোকও খোঁজা হচ্ছে। এবং এই আলোচনাগুলো সবচেয়ে যে জিনিসটি হওয়া উচিত শিক্ষা কমিশনের, যে আমাদের এমপ্লয়মেন্ট, যেটি কার ভাই বললো একটু আগে, যে শুরু হয়েছিল গোটা আন্দোলনটা এমপ্লয়মেন্ট নিয়ে, এবং এখন যে জায়গাটায় যাচ্ছে, কারণ আমরা জানি যে বিনিয়োগ একদম স্থবির, এবং আমরা বারবারই টার্গেট করেছি আমাদের যদি আমি ভুল না করি যে 7th 5-year প্ল্যান, 8th 5-year প্ল্যান, এখন 9-এ যাচ্ছে। দুটো 5-year প্ল্যানেই কিন্তু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট 3% হওয়ার কথা ছিল, যেটাতে আলটিমেটলি ফরেন ইনভেস্টমেন্ট আসলে, এফডিআই হলে ডেফিনেটলি তখন এমপ্লয়মেন্টের সুযোগ বাড়ে। কিন্তু কথা হচ্ছে যখন এফডিআই আসবে, যে এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হবে, সেই এমপ্লয়মেন্ট আপনি কাজে লাগাতে পারবেন কিনা। গত রেজিমে সরকার অনেকগুলো এসপিজেড ইপিজেড করার পরিকল্পনা করেছে, এবং সেগুলোতে আমরা আশা করি যে সেগুলো বাস্তবায়ন হলে আস্তে আস্তে আমাদের এখানে জনসংখ্যার আরও চাকরির সুযোগ তৈরি হবে। কিন্তু ঘুরে ফিরে যে জায়গাটায় আসে, যে আমরা একটা কথা শুনি সবসময়, যে এমপ্লয়াররা যাকে চাকরি দিতে চায়, এমপ্লয়াররা বলে যে চাকরি দেওয়ার মতো লোক নেই, আর শিক্ষার্থীরা বলছে যারা পাশ করে বের হচ্ছে যে তারা চাকরি খুঁজে পাচ্ছে না। এই যে কম্বিনেশনটা, একটু আগে যে আলোচনাটা আমরা করলাম জিলুর ভাই, যে একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ, এই দুটো পয়েন্ট আমি এটা যোগ করতে চাই, এবং সেটি এই শিক্ষা কমিশন যখন হবে তাদের আলোচনার একটা মূল জায়গা হবে বলে আমি আশা করি। সেটি হচ্ছে যে আমাদের যে কারিকুলাম আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, প্রাইভেট ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, তাতে কিন্তু একাডেমিয়ার সঙ্গে ইন্ডাস্ট্রির যে যোগসূত্র হওয়ার কথা, অর্থাৎ কারিকুলামটা কোন জায়গায়, কেমন কারিকুলাম, কেমন কোর্স করলে, কোন ট্রেনিংটা দিলে একজন শিক্ষার্থী পাশ করার পরে চাকরি পাবে, সেটি কিন্তু হচ্ছে না। আজকে আমি আবারও জাপানের একটা উদাহরণ দিই, যেহেতু আমি জাপানিজ স্টাডিজ পড়াই। জাপান, জিলুর ভাই, যখন মেইজি রেস্টোরেশন হলো 1968-এ, তখন তারা নির্ধারণ করলো যে তাদের একটা আলোকিত সমাজ তৈরি করার জন্য তারা 3টি কাজকে যোগ দিল। এটা হলো যে তারা আর্মি স্ট্রেনদেন করলো, যেটা তাদের পরিসমাপ্তিটা খুব স্যাডলি হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অ্যাগ্রো অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি। আর একটা হচ্ছে শিক্ষাকে উন্নত করতে হবে। তারা জিলুর ভাই যেটা করলো, তাদের সেক্টর নির্ধারণ করলো যে কোন কোন সেক্টরে আমরা উন্নয়ন করতে চাই, ইন্ডাস্ট্রির কোন কোন জায়গাগুলোতে, যেমন বস্ত্র, পাট শিল্প, ভারী শিল্প, লৌহ, যে যে জায়গাগুলো তাদের স্ট্রেংথ, সেটাকে উন্নত করতে, তুলা, কৃষি পণ্য, এগুলোতে। এবং তারা ওই সেক্টরে স্টুডেন্টকে বাইরে পড়তে পাঠালো উচ্চশিক্ষার জন্য, যে যে দেশে বেস্ট এই সেক্টরগুলোতে সেখানে পাঠালো। এটা আমি 1870-র কথা বলছি। তার এই 5 বছরের জন্য তারা ইন্টারিম এক্সপার্ট সারা দুনিয়া থেকে হায়ার করলো, এবং আশ্চর্যজনকভাবে তারা মোস্ট অফ দ্য এক্সপার্ট সেটা 1890-র মধ্যে
ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে জাপানে। তারপরে তার ওই যে এক্সপার্টরা বিভিন্ন দেশে গেল, তারা 5 বছর থেকে পরবর্তী 10 বছরের মধ্যে ফিরে এসে আজকে যে উন্নত জাপান তার কিন্তু ভিত্তিটা গড়ে দিয়েছিল। তার মধ্যে জিলু ভাই, প্ল্যানিং যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব। এবং ওটা করলোটা কি ওরা, যে ওরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে মিটিং করতো, স্কুলগুলোকে, কলেজগুলোতে, কারিগরি প্রতিষ্ঠানগুলোতে, যে তুমি কি ধরনের জনবল চাও, ওই ধরনের জনবল তারা ওই ধরনের কারিকুলামে তারা লোক নিয়োগ করলো। এবং সেটা বাস্তবায়ন করার জন্য তো আপনার লোক লাগবে, তারা সমান গুরুত্ব দিল। তারা ওটাকে বলতো নর্মাল স্কুল। নর্মাল স্কুল হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। এবং আজকে যে একমাত্রিক জাপান, একই সংস্কৃতি, উন্নয়ন, তাদের ধ্যান ধারণা, সারাক্ষণ পরিশ্রম, সারাক্ষণ দেশের জন্য, ওই নর্মাল স্কুলই সেই বীজটা বপন করেছিল। অর্থাৎ একই মানসিকতার প্রথম শিক্ষক তৈরি করেছে জাপান 70 থেকে 1905 সাল পর্যন্ত। তারাই কিন্তু এক মানসিকতার জাপান তৈরি করেছে। এখন আমরা এখানে দেখেন টিচার্স ট্রেনিং, গত সরকার আমি জানি 40টা উপজেলায় করার কথা ছিল একটা প্রকল্প, প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প, সেটা 3টা ছাড়া একটাও চালু হয়নি। 39টা টিটিসি এই মুহূর্তে রান করছে। সেখানে মেইন সমস্যাটা হচ্ছে শিক্ষক জনবলের সমস্যা, যেখানে 40,000 বের হওয়ার কথা ছিল 5,000ও বের হচ্ছে না। আরও একটা সমস্যা হচ্ছে যে আবারও ট্রেনারের সমস্যা। অনেকগুলো মডিউল আমাদের কম্পিউটার সোসাইটি, আমাদের ব্রাকের উদ্যোগে বিভিন্নখানে, বিভিন্ন সেন্টার, ইউনিয়ন পরিষদ আইটি সেন্টার, বিভিন্নখানে প্রশিক্ষণের চেষ্টা করা হচ্ছে। ফেসবুককে আনা হয়েছে। আমাদের অনেকগুলো বিল্ডিং আছে, সিস্টেম আছে, কিন্তু ট্রেনার কিন্তু নাই। তাহলে সেই জায়গাটিতে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমরা এমন কোনো কিছু না করা যেটা আবারও ব্যর্থ হয়। তাহলে একাডেমি ইন্ডাস্ট্রিকে সামনে রেখে কারিকুলামটা তৈরি করে, প্রথম শিক্ষক কিন্তু জাপান তৈরি করেছিল, ওই জায়গাটাতে গুরুত্ব দেবো যে প্রথম ট্রেনার তৈরি করতে হবে, কারিকুলাম তৈরি করতে, তাহলে কিন্তু ওই সিস্টেমটা হবে। আরেকটা জিনিস, যদি কমিশন হয়, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, উনি বাইরে থাকছেন, আমি নিজেও বাইরে পড়ালেখা করে এসেছি, সেটা হলো রেকগনিশন। অর্থাৎ আমাদের এখানে যে আমরা উচ্চশিক্ষা অর্জন করছি, অনার্স করলে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার বলে তুমি অনার্স মাস্টার্স করলেও বলে আবার একটা মাস্টার্স করে তারপরে এমফিল পিএইচডিতে যাবে। এটি কিন্তু খুবই দুঃখজনক। একইভাবে আবার অনেক বিশ্ববিদ্যালয় থেকে আছে তো অনার্স মাস্টার্স করবার পরে অনেক কর্পোরেট হাউসে তাদের সার্টিফিকেট রেজাল্টও দেখে না, মানে ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, এটা হচ্ছে ওই ইউনিভার্সিটি থেকে আসলে হবে না। আর আরেকটা যেটা প্রবলেম হচ্ছে জিলু ভাই, আমাদের বড় একটা সেক্টরে জনসংখ্যা রপ্তানিতে আমাদের এখানে টিটিসি সহ যেসব টেকনিক্যাল এডুকেশন সেন্টার বোয়েসেলের আন্ডারে পরিচালিত হয় বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল সেন্টার, তারা যে সার্টিফিকেটটি দেয় এটি কিন্তু রেকগনাইজ না। এটা একটা সমাধান ছিল যে আমাদের এডেক্সেল বা ক্যামব্রিজ এই ইনস্টিটিউশনগুলোকে এনে, এবং তারা কিন্তু এখন স্বদেশীয় ভাষায় অ্যাসেসমেন্ট করে সার্টিফিকেট দেয়। অর্থাৎ আপনি বাংলায় পড়বেন, আপনার পুরোটা মডিউল পড়ার দরকার নেই, কিন্তু তারা স্কিলটাকে অ্যাডজাস্ট করবে। আর তাতে আরেকটা জিনিস হতো, এখান থেকে অনেক সময় ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়, না পড়ে আমরা সার্টিফিকেট দিচ্ছি, আমাদের এই দুর্নামটা আছে। তো এডেক্সেল, ক্যামব্রিজ বা সিটি অ্যান্ড গিল ইংল্যান্ডের, তারা বা অস্ট্রেলিয়া বা আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাদের ভাষা এগুলোকে রেকগনাইজ করা যেত, তাহলে কিন্তু সেটা সম্ভব ছিল। নেপালে কিন্তু এই কাজটা করা হচ্ছে এখন, যে তাদের পার্টিকুলারলি কুলিনারি সার্ভিস বা রন্ধন শিল্পে জাপানিজ অর্গানাইজেশন তারা নেপালের রান্নাবান্নাকে তারা সার্টিফাই করে তাদের লোক নিয়ে যাচ্ছে, বা কেয়ার গিভার, মিডওয়াইফ, তারা কিন্তু সার্টিফাই করে লোক নিয়ে, যেটা কোরিয়া জার্মান সেন্টার এখানে হচ্ছে। এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা যখন নতুন করে শিক্ষা কমিশন করব, আমাদের কারিকুলামগুলো যেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়, বা যদি কোলাবোরেশন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বোর্ডের সঙ্গে করি, তখন আমাদের কারিকুলামগুলো অ্যাকসেপ্টেড হবে, তখন কিন্তু আরেকটা প্রবলেম সলভ হবে। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে সর্বোপরি শিক্ষা কমিশন হোক না হোক বা বর্তমান প্রেক্ষিতে আমাদের কিন্তু একটা জায়গায় মাথায় রাখতে হবে, গত 10 বছরের বাজেট যদি আপনি দেখেন, আমার যতদূর মনে পড়ে 2017 সালে ছিল ক্লোজ টু 2% জিডিপি, সেটা হচ্ছে 1.90 ভাগ জিডিপি। বাকি গড়পড়তা 1.6 থেকে 8-এর মধ্যে ওঠানামা করে। এখন আপনার টোটাল জিডিপির যদি আপনি মাত্র 1.9% বা 1.67% শিক্ষায় ব্যয় করেন, আপনি অন্যান্য ক্ষেত্রে ব্যয় করেন জিলু ভাই, তাহলে তো মানব সম্পদ তৈরিতে আপনি গুরুত্ব দিচ্ছেন না, বা আপনি এক্সপেক্ট করতে পারেন না। একটা ছোট্ট ডাটা আপনাকে দিই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানের এই ক্ষেত্রে ব্যয় ছিল 13 থেকে 15% জিডিপি। তারা একটি দেশে কিচ্ছু নেই, কিন্তু তারা উন্নতি করেছিল হিউম্যান রিসোর্স ডেভেলপ করার মাধ্যমে। ভাই কারবে একটা কথা বললেন যে ওই কালচারটা তৈরি করতে হবে, যে টেকনিক্যালিটির কালচার, নো হাউয়ের কালচার, ডেডিকেশনের কালচার, সেটা কিন্তু ওই কোমলমতি বাচ্চা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত তৈরি করতে গেলে বারবার যে জায়গাটা গুরুত্ব দিচ্ছি ট্রেনার বা শিক্ষক প্রয়োজন হবে। কিন্তু
আনফর্চুনেটলি শিক্ষা খাতে যদি এই বাজেট থাকে আপনার, তাহলে কিন্তু ওই প্রশিক্ষকও আপনি দিতে পারবেন না, ওই মোটিভেশনও পাবেন না, বা সেই টুলস, টেকনিক্যালিটি, ইনফ্রাস্ট্রাকচার সেটাও দেওয়া সম্ভব হবে না। নতুন কমিশনের কাছে এটাও একটা জিনিস আমার মনে হয় আসবে, যে শিক্ষাক্ষেত্রে ব্যয় বৃদ্ধি বা বাজেটের একটা বড় অংশ যাওয়া উচিত, তাহলে আসলে কোনো ধরনের এক্সপেকটেশন করে মানব সম্পদ উন্নয়ন কঠিন হবে। সো ফাইনাল রাউন্ড, মিস্টার বারী কাহার, ক্লোজিং রিমার্কস। থ্যাংক ইউ। 10 আমি আমার নিজের, সো ডক্টর ইউনুস বলেন 000, আমি বলি 10-10-10। সো একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ধরেন স্টক মার্কেটে $100 সপ্তাহে যদি ডে ট্রেডিং করে, আপনার যদি স্কিল থাকে ডে ট্রেডিংয়ে, সপ্তাহে 10% করে বাড়াতে পারেন, মাত্র 168 সপ্তাহে আপনি $1 বিলিয়ন একটা পোর্টফোলিও বানাতে পারবেন। দিস ইজ কাইন্ড অফ, এটা আমি যখন প্রথম দেখলাম, দ্যাট ওয়াজ উইয়ার্ড। তাহলে সো money is not the only thing we go after. We go after skills, respect, soft respect, বিভিন্ন রকমের ইকুইটি আমাদের আছে, রাইট? তো 10% is what's my recommendation to the government. অ্যালোকেশন না করলেও পাইপলাইন তৈরি করার জন্য প্রত্যেকটা সেক্টরে, গভর্নমেন্ট, প্রাইভেট, দেয়ার শুড বি ইনসেন্টিভাইজিং। আমেরিকা যেটা করে, যে আপনি যদি ট্রেনিংয়ের জন্য বাজেট রাখেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্যাক্স ডিডাক্টেবল। সো প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা অর্গানাইজেশনে there should be a 10% must requirement to create transitional employment for future employees. So every company, তৃতীয় মাত্রা, should have their 10% budget for few new interns. স্যারের আব্দুল্লাহ স্যার, রাইট? সো ওনার ইউনিভার্সিটিতে আপনার আন্ডারে আপনার স্যালারি 10% শুড বি ডেডিকেটেড টু ইউর ফিউচার টিএ এবং আর এর ডেভেলপমেন্ট, সো দ্যাট দে ক্যান পাইপলাইন ইউ। সো পাইপলাইন ডেভেলপমেন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমরা খালি কথা বলি যে ভাই একটা শিক্ষিত চাকর পাঠাই, শিক্ষিত মেকানিক পাঠাই, ওয়াই নট শিক্ষিত হোয়াইট কলার? উই হ্যাভ 8 লক্ষ অফ দেম। আমি যে স্টেটে থাকি, মিনেসোটাতে 70,000 সোমালি থাকে, যেখানে তাদের অনলি মেবি 5-10% হু আর শিক্ষিত। তার মধ্যে থেকেই ইলহান ওমর ট্রাম্পের সময়, ট্রাম্পের এন্ডোর্স ইয়েকে বিট করে টপ 100 মানুষ হয়ে যেতে পারছে। সেখানে মাত্র 3,000 বাংলাদেশি আমেরিকান আছে, এবং দ্য অনলি স্টেট যেখানে 100% হোয়াইট কলার। অ্যাভারেজ বাংলাদেশিদের মিনেসোটাতে হাউস হোল্ড ইনকাম শুড বি $200,000 প্লাস, দি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। সো এই যে হোয়াইট কলার কনসেপ্টটা, বাংলাদেশি ইন্ডিয়ান আমেরিকানদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে $110,000। এটা 5-10 বছর আগের কথা বলতেছি, পিউ রিসার্চ বলেছিল। এখন যদি বাংলাদেশিদের অ্যাভারেজ স্যালারি হয় $60,000, দ্য হোল ইউনাইটেড স্টেটস, দ্যাটস দ্য আমি খেয়াল করলাম যে বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি আছে। সো সৌদি আরব, দুবাই, তারপরে আমেরিকা। সো দ্য অনলি কান্ট্রি দ্যাট হ্যাজ diverse group of white collar Bangladeshi is America. Every other country, either restaurant boys or kamlas. That has become our brand. So এই জন্য আমি চেষ্টা করছি যে এই ব্র্যান্ডটা যেন চেঞ্জ হয়। That's why I call my project Heart Heroes, so that we can save 1 million worldwide from a worldwide call center from Bangladesh. বাট এখানে আপনি আরেকটা জিনিস বলতেছেন, আমি ফেরত আসতেছি, একটু ছোট্ট করে শেষ করতে হবে। সরি, ট্রেনার, আমরা খালি ট্রেনারের কথা বলি, আমরা বলি না লার্নিং এন্ড ডেভেলপমেন্টের কথা। ইন্টারন্যাশনালি আই এম এ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট। আমি এখানে বাংলাদেশের বিখ্যাত কিছু ট্রেনারের ক্লাসে বসেছি, ওনারা জাস্ট খালি গদ বাঁধা পড়িয়ে যাচ্ছেন, হয়তো কিছু ফ্যান্সি করে মানুষজন ট্রিক করে মোহিত করতেছেন, বাট ওটাকে কিভাবে ধরে রাখতে হয়, স্পেস লার্নিং, রিঅ্যাফার্মেশন, কাইজেন যেটাকে বলে, কাইজেন, এক্স্যাক্টলি, কন্টিনিউয়াস সাইকেল is not there. So that's very important. Once again, এক দুই দে যাতা, let's be heart heroes of the world and save 1 million in the world from cardiac arrest. ডক্টর মামুন। না জুল ভাই, আমি শেষ করতে চাই এটা বলে যে আমাদের যদি এমপ্লয়মেন্ট বাড়াতে হয়, তাহলে যেটা আমি বললাম যে অবশ্যই প্রথম একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপটা বাড়াতে হবে, বাজেট থেকে শুরু করতে হবে, বাজেট বাড়াতে হবে, একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ বাড়াতে হবে। সাথে একটা দুটো নতুন জিনিস যোগ করে আমি, সেটা হচ্ছে যে স্টুডেন্ট লোন সারা পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাচ্চারা যাদের স্বপ্ন বিনির্মাণ করতে চায়, এই লোন সুবিধাটি নেই, এটা কিন্তু সম্ভব। একটা স্টুডেন্ট লোন ফ্যাসিলিটি নতুন কমিশন হলে তাদের নিশ্চয়ই রিকমেন্ডেশন এটা থাকবে বলে আমি আশা করি। আরেকটি হচ্ছে যে এই যে ক্রান্তিকালীন এমপ্লয়মেন্ট বা ট্রানজিশনাল এমপ্লয়মেন্টে যে কথাটা ভাই একটু টাচ করলেন, আমি এটা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে যেসব অর্গানাইজেশন এ ধরনের ইন্টার্নশিপ করবে, এই মুহূর্তে খুব ডিফিকাল্ট, ইন্টার্নশিপ করা খুবই ডিফিকাল্ট। আমি চেষ্টা করেছি, বাট খুব কম সংখ্যায় পাওয়া যায়। এইসব
কোম্পানিকে সরকার কোনোভাবে, উনি যেহেতু বলছেন 10%, সাথে উনি কর ছাড়ের কথা বলছেন, আমি সেটিতে জোর দিতে চাই যে কর ছাড় দিতে হবে। তারপর আরেকটি জিনিস হচ্ছে যে আপনার আমাদের স্কিল ডাটাবেস সারা পৃথিবীতে আছে, যে প্রত্যেকটা দেশের একটা স্কিল ডাটাবেস থাকে, অর্থাৎ কোন সেক্টর থেকে কী পরিমাণ স্টুডেন্ট বের হচ্ছে, তাদের স্কিলস কী, সেরকম ডাটাবেস নেই, এবং ম্যাপিংটাও আমাদের এখানে করা হয় না। আরেকটি হচ্ছে জিলু ভাই যে ইনোভেশনের জন্য, রিসার্চ ইনোভেশনের জন্য ফান্ড বাড়াতে হবে, বাট এই যে স্টার্ট আপ আমাদের ছেলেরা অনেক তৈরি করছে, কম্পিউটারের অনেক কিছু নতুন আবিষ্কার তারা করছে, কিন্তু ওইভাবে সাপোর্ট কিন্তু নেই। এবং এর আগে যেটা আমরা দেখেছি যে স্টার্ট আপ ইনকিউবেশন একটা প্রোগ্রাম করেছিল গভর্নমেন্ট, কিন্তু আমরা দেখেছি কীভাবে সেটাকে দলীয়করণ করা হয়েছিল, সেটিও কোনোভাবে কাম্য নয়। আরেকটি হচ্ছে যে কালচারাল যে জায়গাটি বলে শেষ করতে চাই, যে আমাদের দেশে যখন আমরা কারিগরি শিক্ষা জিলুর ভাই বলি, আপনি আমি সহ আমাদের সন্তানদেরকে আমরা ওটাতে পড়াতে চাই না, কারণ আমাদের সংস্কৃতি হয়েছে যে অনার্স মাস্টার্স করে বিসিএস ব্যাংক এগুলোতে যেতে হবে, কিন্তু কারিগরি শিক্ষার অর্থ যে এটা না যে আপনি কোনো লোয়ার কারিকুলাম বা লেস রিকগনাইজড, তা না। এই যে কারিগরি শিক্ষা একটা দেশের যে চরিত্র পরিবর্তন করতে পারে, সেটি আপনি প্রথম দিকে যে ইউকেকে দেখেন, জার্মানিকে দেখেন, আপনি ফ্রান্সকে দেখেন, আমেরিকাকে দেখেন, জাপানকে দেখেন, সবগুলো উন্নত দেশ কিন্তু কারিগরি শিক্ষা উন্নত করে উন্নতি হয়েছে। এটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে আমি সন্তানকে কোথায় পাঠাচ্ছি, তার ভবিষ্যৎটা কি, কোন বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, কি পড়তে পাঠাচ্ছি, এই সচেতনতাটা আমাদের সংস্কৃতিতে আসা খুব জরুরি, যে আমি এমন একটি সাবজেক্ট, এমন একটি জায়গায় আমার সন্তানকে পড়াবো যা দেশে বা বিদেশে যেখানেই হোক তার জন্য এমপ্লয়মেন্ট হয়, তাহলে কিন্তু এডুকেশন তখন সফল হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার বারিক কাহার এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, আমরা শিক্ষার কথা বললাম এবং কিভাবে শিক্ষার মধ্য দিয়ে কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করা যায় সেই বিষয়ে আলোচনা হলো। একটা নতুন মডেল নিয়েও আলোচনার একটা ধারণা আমরা পেলাম। এবং এটা আসলে এখন বাংলাদেশে তো সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এক ধরনের সংস্কারের বিষয়, এবং এই সংস্কার করবার জন্য আসলে যারা নীতি প্রণয়ন করেন তাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, এগুলোকে সংযুক্ত করবার প্রয়াস করতে হবে, এবং এনগেজমেন্টটা যারা এইসব বিষয় নিয়ে ভাবছেন তাদের সঙ্গে বাড়াতে হবে। বাংলাদেশের ব্র্যান্ডিংটা চেঞ্জ করতে হবে, এই আলোচনার মধ্যে এসছে। এবং যা কিছুই আমরা আলোচনা করলাম, সংস্কারের কথাও যদি বলি, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এবং তার জন্য দরকার একটা ভালো নির্বাচন, এবং নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে এই বিষয়গুলোকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় আমাদের শিক্ষার মধ্যে অন্যান্য ক্ষেত্রে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।